বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা আলোচনা করছি ধ্বনি পরিবর্তনের রীতি সম্পর্কিত বিষয় নিয়ে। আমরা বিগত দিনের ক্লাসগুলোতে দেখেছি ধ্বনি পরিবর্তনের বেশ কিছু ভাগ করানো হয়ে গেছে। আমরা গত ক্লাসেই করিয়েছি স্বরধ্বনির ভাগটাকে, অর্থাৎ ধ্বনির রূপান্তরকে আবার আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা স্বরধ্বনির রূপান্তর, একটা ব্যঞ্জন ধ্বনির রূপান্তর। আজকে মূলত আমরা আলোচনা করব এই ধ্বনির রূপান্তর অধ্যায়টির যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো সম্পর্কে। যেমন এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো একদিকে স্বরধ্বনির রূপান্তর আর একদিকে ব্যঞ্জন ধ্বনির রূপান্তরকে আলোচনা করেছি। বিগত দিনেও এই ছকটাকে তোমরা দেখেছো, কিন্তু তখন ব্যঞ্জন ধ্বনির রূপান্তরে এতগুলো ভাগ ছিল না, শুধুমাত্র প্রথম সাইডটা রাখা ছিল। যেহেতু আমরা ওই দিন আলোচনা করেছিলাম স্বরধ্বনির রূপান্তর নিয়ে, তাই বিস্তারিত ছক সেখানে দেখানো হয়নি। আজকে মূলত আমরা এই যে ব্যঞ্জন ধ্বনির রূপান্তর এই বিষয়টাকে আলোচনা করব। দেখো এখানে আমি 12টা বিষয়কে কম বেশি রাখার চেষ্টা করেছি এই ভাগটার মধ্যে। প্রত্যেকটা ভাগে আমি চেষ্টা করব ছোট ছোট অংশ করে আলোচনা করার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো তাহলে আলোচনার মধ্যে যাই। প্রথমে যাই ব্যঞ্জন ধ্বনির রূপান্তর বলতে আমরা সাধারণত কি বুঝি এটা দেখে নেওয়ার জন্য। দেখো, শব্দ মধ্যস্থ ব্যঞ্জন ধ্বনিগুলি যদি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে ভিন্ন ধ্বনিতে রূপান্তরিত হয়, তাহলে সেই প্রক্রিয়াকে বলা হবে ব্যঞ্জন ধ্বনির রূপান্তর। দেখো, ব্যঞ্জন ধ্বনির রূপান্তরের ভাগগুলো তো তোমরা দেখলে, এই যে ভাগগুলো দেখতে পাচ্ছ, যেমন সমীভবন, বিষমীভবন, ঘোষীভবন, মহাপ্রাণী ভবন, অল্পপ্রাণী ভবন, মূর্ধন্যী ভবন, নাসিক্য ভবন, উষ্মী ভবন, সকারী ভবন, রকারী ভবন, ধ্বনি সংকোচন, ধ্বনি প্রসারণ, এই যে ভাগগুলো এগুলো কিন্তু সব ব্যঞ্জন ধ্বনির রূপান্তরের মধ্যে আলোচনা করতে হবে। আমরা মূলত প্রথমে প্রথম অংশটা নিয়ে আলোচনা শুরু করি। দেখো, প্রথম দিকে রেখেছি সমীভবনকে। তাহলে প্রথমে আমরা আলোচনা করব সমীভবন বলতে কি বোঝানো হয়। দেখো, সমীভবন হলো ব্যঞ্জন সঙ্গতি, আর এর কথার অর্থ হলো এক হওয়া। সমীভবন কথার অর্থ কি? এক হওয়া। এই সমীভবনের বেশ কয়েকটা প্রতিশব্দ পাওয়া যায়, যেমন ব্যঞ্জন সঙ্গতি, সমীকরণ, সমবর্ণতা, এইগুলো হচ্ছে সমীভবনের সব প্রতিশব্দ। আর সমীভবনের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় যদি করি, আমরা পাবো সমী যোগ ভূ ধাতু যোগ অনট। আর সংজ্ঞা যদি বলি তাহলে কি বলবো? শব্দ মধ্যবর্তী দুটো অসম ব্যঞ্জন ধ্বনির মধ্যে সাম্য প্রতিষ্ঠা বা সমতা আনার প্রক্রিয়াকে সমীভবন বলা হয়। মানে দুটোর মধ্যে একটা সামঞ্জস্য আনা হবে, তাকে আমরা সমীভবন বলছি। আচ্ছা, এই সমীভবনের শ্রেণী বিভাগ করলে কি পাবো? দেখো, সমীভবনকে 3 ভাগে ভাগ করতে পারি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং অন্যান্য সমীভবন। এই যে 3 প্রকার সমীভবন, একে আমরা একটা ছকের সাহায্যে আলোচনা করব। সেখানে সংজ্ঞা এবং উদাহরণগুলোকে তুলে ধরব। দেখো, আমি একদিকে রেখেছি ভাগগুলো প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং অন্যান্য সমীভবন। তার পাশে রেখেছি সংজ্ঞা এবং পাশে রেখেছি উদাহরণ। তোমরা বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে যখন পরবর্তী ব্যঞ্জন ধ্বনি রূপান্তরিত হয়ে পূর্ববর্তী ব্যঞ্জনের সমতা পায়, তখন তাকে প্রগত সমীভবন বলে। এক কথায় আমরা বলবো, আগের ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরের ব্যঞ্জন ধ্বনিটা পরিবর্তিত হবে এবং দুটোই এক হয়ে যাওয়ার চেষ্টা থাকবে। যেমন চন্দন, চ দন্ত নয়ে দয়ে দন্তন্য, ঠিক তো? দেখো, এ থেকে হলো কি চন্দন। দেখো, দন্ত নয়ের প্রভাবে দ পরিবর্তিত হয়ে গিয়ে দন্ত ন হয়ে গেল, তাই না? পদ্ম, প দয়ে ময়ে, আর আমরা বলছি প দয়ে দয়ে। দেখো, এখানে দয়ের প্রভাবে পূর্ববর্তী, যেহেতু দন্ত ন ছিল, তাই না? এই পূর্ববর্তীর প্রভাবে কিন্তু এটা হচ্ছে। আচ্ছা, পরে দেখো চক্র, চ কয়ে র ফলা, তাই না? আমরা এখানে বলছি চক্র। দেখো, এই যে পূর্ববর্তী ক ছিল, চক্র ক, সে কয়ের প্রভাবে র ফলাটা কি হলো? আবার কয়ে পরিণত হলো। বা পক্ক, প কয় বয়ে, দেখো এখানে কয়ের প্রভাবে বটা আবার কয়ে পরিণত হয়েছে, পক্ক হয়ে গেল। আচ্ছা, এরপর যে পরাগত সমীভবনে, এখানে পরবর্তী ব্যঞ্জন ধ্বনি মানে পরের ব্যঞ্জন ধ্বনির প্রভাবে আগেরটা পরিবর্তিত হবে। অর্থাৎ পরবর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে যখন পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি রূপান্তরিত হয়ে পরবর্তী ব্যঞ্জন ধ্বনির সমতা পায়, তাকে আমরা বলবো পরাগত সমীভবন। যেমন তর্ক, ত কয় রেফ, আমরা বলছি তক্ক। দেখো, কয় রেফ, তাই না? তারপর দুর্গা,
দুগ্গা, রটা গয়ে পরিণত হচ্ছে। পোদ্দার, পোতদার, দেখো দয়ের প্রভাবে তটা দয়ে পরিণত হলো, পোদ্দার। গল্প, গপ্প। কর্পূর, বুঝেছো, দেখো ওটা কর্পূর। হ্যাঁ, এই যে ভাগগুলো কিন্তু দেখে রাখবে। এবার অন্যান্য সমীভবন, পূর্ববর্তী এবং পরবর্তী। এতক্ষণ ছিল প্রথমে প্রগতর ক্ষেত্রে পূর্ববর্তী আর পরাগতর ক্ষেত্রে ছিল পরবর্তী, কিন্তু অন্যান্যর ক্ষেত্রে দুটোই। উভয় ব্যঞ্জন ধ্বনি যখন উভয়ের প্রভাবে পরিবর্তিত হয়, মানে উভয়ের প্রভাবে পরিবর্তিত হবে, সেটাকে আমরা বলবো অন্যান্য সমীভবন। যেমন কুৎসা, কেচ্ছা, দেখো একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়েছে। বৎসর, বৎসর। মহোৎসব, মৎসব, ময় ও কারো থাকতে পারে কোনো কোনো জায়গায়। মৎস্য, মৎস্য, এই ধরনের গুলোকে বলছি আমরা অন্যান্য সমীভবন। আমরা চলে আসছি পরের অংশ, বিষমীভবন। মনে রাখবে সমীভবনের ঠিক বিপরীত অবস্থান হলো বিষমীভবন। শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত সমান দুই ব্যঞ্জনের মধ্যে, দেখো দুটো ব্যঞ্জন একই থাকবে, যে কোনো একটি বদলে গেলে ধ্বনি পরিবর্তনের এই রীতিকে বলা হয় বিষমীভবন বা অসমীকরণ। বিষয়টা কেমন একটু দেখতে হবে। দেখো শরীর, শরীর দুটো র ছিল, একটা রয় পরিণত হলো শরীর। লাল, নাল। লাঙল, নাঙল। তরবার, তরোয়াল, ঠিক আছে। আরমারিও, আলমারি। দেখো এটা সুকুমার সেন বলছে এই ধরনের পরিবর্তন হয়ে থাকে বিষমীভবনের ক্ষেত্রে। যাই হোক, চলে যাচ্ছি পরের অংশে, ঘোষী ভবন। দেখো কোনো অঘোষ ধ্বনি সঘোষ বা ঘোষবৎ উচ্চারিত হলে, মানে ঘোষ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে ঘোষী ভবন বলা হয়। যেমন চাকদহ থেকে চাকদা, ধরো চাকদা থেকে চাকদা, ক গ। দেখো এখানে ঘোষ ধ্বনি দয়ের প্রভাবে, যে দহ দয়ের প্রভাবে, অঘোষ ধ্বনি ক, মানে যে ক চাক ক, পরিবর্তিত হয়ে ঘোষ ধ্বনি গয়ে পরিণত হলো। দেখো চাকদা, মানে কয়ের জায়গায় গ আসছে। আচ্ছা, এই ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি ব্যাপারটা কেমন যেন জোরালো হয়ে যাচ্ছে না? আমি প্রথম দিকে কিন্তু ধ্বনিবর্ণের আলোচনার ক্ষেত্রে এই অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনি সম্পর্কে বলেছিলাম। আশা করছি তোমাদের মনে আছে। তবু যারা নতুন আজ প্রথমবারের জন্য ক্লাসটিকে দেখছো, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা জানার কথা নয়। যাই হোক, তাদের জন্য একটু তুলে ধরার চেষ্টা করি। দেখো আমি একটা ছকের সাহায্যে ক থেকে ম পর্যন্ত যে স্পর্শবর্ণ রয়েছে 25টা, তাকে 5টা বর্গে ভাগ করে আমি দেখানোর চেষ্টা করেছি কোনগুলো অঘোষ এবং কোনগুলো ঘোষ। দেখো প্রতি বর্গ, ক বর্গে 5টা রয়েছে, চ বর্গে 5টা, ট বর্গে 5টা, ত বর্গে 5টা, প বর্গে 5টা। প্রত্যেকটা বর্গে 5টা 5টা করে আমি ধ্বনিকে বসিয়ে রেখেছি এবং ওপরে নাম্বারিং করে রেখেছি। দেখো প্রত্যেকটা বর্গের প্রথম আর দ্বিতীয় হচ্ছে অঘোষ ব্যঞ্জন, আর তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলোকে আমরা বলতে পারি ঘোষ ব্যঞ্জন। মনে থাকবে, প্রথম দুটো হচ্ছে অঘোষ ব্যঞ্জন, পরের তিনটে হচ্ছে ঘোষ ব্যঞ্জন। যাই হোক, এই ঘোষী ভবনের ভাগগুলোকে দেখার চেষ্টা করি। দেখো স্বঘোষী ভবন, অঘোষী ভবন আর শতঘোষী ভবন। আচ্ছা, এই তিনটে বিষয়কে আমরা একটা ছকের সাহায্যে দেখব। প্রথমে আসি ঘোষী ভবন। দেখো এই যে আমরা স্বঘোষী ভবন বা ঘোষী ভবন বিষয়টা একই, তবু ভাগ করে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। দেখো প্রথমে স্বঘোষী ভবন, তারপরে অঘোষী ভবন, তারপরে শতঘোষী ভবন। আচ্ছা, স্বঘোষী ভবনের মধ্যে কি আছে? কোনো সঘোষ ধ্বনির প্রভাবে, আগেই বলেছি প্রথম দুটো অঘোষ, পরেরগুলো ঘোষ। আচ্ছা, তাহলে এই যে সঘোষ ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি যদি সঘোষ ধ্বনিতে পরিণত হয়, তবে তাকে স্বঘোষী ভবন বলে। যেমন চাকদা থেকে চাকদা, আগেই বললাম উদাহরণটা। বাব্বেটা থেকে বাব্বেটা, দেখো কোথায় পরিবর্তন হচ্ছে? প আর বয়ের মধ্যে। একটার প্রভাবে আর একটা পরিবর্তন হচ্ছে। বয়ের প্রভাবে প কিন্তু বয়ে পরিণত হয়ে গেছে, বুঝতে পারলে? আচ্ছা, পাপড়ি, দেখো পাপড়ি, আর ওখানে বলছি পাবরি, পাপড়ি, আমরা ওখানে বলছি পাবরি, তাহলে পটা বয়ে পরিণত হয়েছে। আচ্ছা, এরপরে দেখো অঘোষী ভবন। শব্দ মধ্যস্থ কোনো ঘোষ ব্যঞ্জন যদি কোনো অঘোষ ব্যঞ্জনে পরিণত হয়, তবে তাকে অঘোষী ভবন বলে। যেমন গুলাব, দেখো ব পয়ে পরিণত হচ্ছে, গোলাপ। কবাট, কপাট, দেখো ওই যে বটা কিসে পরিণত হলো? পয়ে পরিণত হলো। কাগজ, কি বলছি? কাগজ, বর্গীর জ চয়ে পরিণত হচ্ছে, তাই না? অবসর, অপসর, মানে জায়গায় জায়গায় পরিণত হচ্ছে। কোনটা? সঘোষ এবং অঘোষ, এই দুটোর মধ্যে যে ব্যবধানটা, এইটা ভালো করে মাথায় রাখবে। সঘোষের ক্ষেত্রে সঘোষটা আর অঘোষের ক্ষেত্রে অঘোষটা, এই দুটো বিষয় ভালো করে মাথায় রেখে দেবে। প্রয়োজনে তোমরা এই যে ছকটাকে
এই ছকটাকে কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। এই ছকটাকে যদি ভালো করে দেখে রাখো তাহলে কিন্তু সমস্যা হবে না। বারবার বলছি, বর্গের প্রথম আর দ্বিতীয় হচ্ছে অঘোষ, আর তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলোকে আমরা বলবো ঘোষ বা সঘোষ। তাহলে এই ছকটা আমাদের কিন্তু খুব সুবিধা হবে। এবার আসছি শতঘোষী ভবন। শব্দ মধ্যস্থ অঘোষ ব্যঞ্জন কোনরূপ প্রভাব ছাড়া, মানে না ঘোষধ্বনির প্রভাব না অঘোষধ্বনির প্রভাব, এই দুই প্রভাব ছাড়া আপনা থেকে মানে নিজের থেকে শব্দের শেষে অবস্থিত একক ঘোষ ব্যঞ্জনে পরিণত হলে তাকে শতঘোষী ভবন বলে। মানে কোনরূপ পরিবর্তন ছাড়া বা প্রভাব ছাড়াই পরিবর্তন হবে। যেমন কাক, শেষটা কিন্তু একক, কাক ক, পরিণত হলে কি কাগ। শাক শাক, ছাদ ছাদ, উপকার উপকার, লোক লোক। ঠিক আছে, এই ধরনের গুলোকে আমরা বলবো শতঘোষী ভবন। আচ্ছা, চলে যাচ্ছি পরের অংশে। মহাপ্রাণী ভবন কি? শব্দ মধ্যস্থ কোনো মহাপ্রাণ ব্যঞ্জনের প্রভাবে যদি কোনো অল্প প্রাণ ব্যঞ্জন মহাপ্রাণ ব্যঞ্জনে পরিণত হয় তবে তাকে বলা হয় মহাপ্রাণী ভবন। দেখো, অল্প প্রাণ আর মহাপ্রাণ তোমরা জানো, বর্গের প্রথম আর তৃতীয় হচ্ছে অল্প প্রাণ, আর দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। তাহলে এখানে আমরা কি বলবো? দেখো, মহাপ্রাণ ব্যঞ্জনের প্রভাবে যদি কোনো অল্প প্রাণ ব্যঞ্জন মহাপ্রাণ ব্যঞ্জনে পরিণত হয় তবে তাকে মহাপ্রাণী ভবন বলা যেতে পারে। যেমন থুতু থুথু, দেখো তটা থয়ে পড়ে, তো অল্প প্রাণ ছিল, এখানে মহাপ্রাণ। বিবাহ বিবাহ, দেখো বটা ভয়ে পরিণত হলো। স্তম্ভ দন্ত শয়তয়ে ত, এখানে হলো থাম। আচ্ছা, পাঁচ হালা, তাহলে এই চটা ছ। এই যে পরিবর্তন অল্প প্রাণ মহাপ্রাণে পরিণত হওয়া, এটাকে আমরা বলবো মহাপ্রাণী ভবন। আচ্ছা, এই প্রসঙ্গে আমাদের আরো কিছু কথা মনে রাখতে হবে। শব্দ মধ্যস্থ কোনো মহাপ্রাণ ব্যঞ্জনের প্রভাবে এই প্রভাব ব্যতীত যদি কোনো অল্প প্রাণ ব্যঞ্জন নিজে থেকেই মহাপ্রাণ ব্যঞ্জনে পরিণত হয় তবে তাকে শত মহাপ্রাণী ভবন বলা হয়। দেখো, একা একা, শত মানে কি নিজে নিজে, কোনো রকম প্রভাব থাকবে না কারো, মানে না মহাপ্রাণ ব্যঞ্জনের প্রভাব থাকবে না অপপ্রাণ ব্যঞ্জনের প্রভাব থাকবে, একা একাই হবে। এই প্রক্রিয়াকে আমরা পিনায়ন বলতে পারি। পিনায়ন এবং ক্ষীণায়ন এই বিষয়টা জেনে রাখতে হবে। পিনায়ন বলতে পারি, যেমন কাঁটাল থেকে আমরা বলছি কাঁঠাল, ট ঠয়ে পরিণত হচ্ছে। জীর্ণ ঝুনা, দেখো বর্গীর জতে ঝ। পুস্তক পুঁথি। পতঙ্গ ফড়িং, প ফ। আচ্ছা, পাশ ফাঁস, পা প, আর ফাঁসে ফ হচ্ছে। তাহলে আমরা এখানে শতমহাপ্রাণী ভবন বা পিনায়ন বিষয়টা দেখে নিলাম। আচ্ছা, এবার দেখব অল্প প্রাণী ভবন। শব্দ মধ্যস্থ কোনো অল্প প্রাণ ব্যঞ্জন বর্ণের প্রভাবে, ব্যঞ্জন ধ্বনির প্রভাবে যদি কোনো মহাপ্রাণ ব্যঞ্জন, দেখো মহাপ্রাণে আকারটা নেই, হ্যাঁ, মহাপ্রাণ ব্যঞ্জন অল্প প্রাণ ব্যঞ্জনে রূপান্তরিত হয় তবে তাকে অল্প প্রাণী ভবন বলে। আচ্ছা, কেমন? এই প্রক্রিয়াটাকে আমরা ক্ষীণায়ন বলতে পারি, মনে থাকবে। মানে অল্প প্রাণ ব্যঞ্জন বর্ণের প্রভাবে মহাপ্রাণ ব্যঞ্জনটা অল্প প্রাণ ব্যঞ্জনে পরিণত হবে, ক্ষীণ হবে, তাই একে আমরা বলছি ক্ষীণায়ন। আচ্ছা, একটু দেখো, যেমন আধলা ধ, আমরা কি বলছি আদলা দ, ধ ছিল মহাপ্রাণ, এটা অল্প প্রাণে পরিণত হলো। কাঠ কাঠ, ঠ মহাপ্রাণ, অল্প প্রাণে পরিণত হলো। আমি আগেই বলেছি, বর্গের প্রথম ও তৃতীয় এটা হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় আর চতুর্থ মহাপ্রাণ। দেখো, খাচ্ছি খাচ্ছি, তাই না, খাচ্ছি চয় ছয়, আমরা বলছি খাচ্ছি, ছটা চয়ে পরিণত হলো। চোখ খ ক, চোখ। রাগ, দেখো বাঘ বাঘ, ঘ বাঘ গ। শৃঙ্খল শিকল, আঠি আটি, এইগুলো হচ্ছে সব অল্প প্রাণী ভবনের উদাহরণ। এবার আমরা দেখব মূর্ধন্য ভবন। মূর্ধন্য ধ্বনি কোনগুলো? ট ঠ ড ঢ মূর্ধন্য। এর প্রভাবে যদি, মানে এইগুলোর প্রভাবে যদি দন্ত ধ্বনি, দন্ত কোনগুলো? ত থ দ ধ দন্তন্য, মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয় তবে তাকে মূর্ধন্য ভবন বলা হবে। মানে একটার প্রভাবে, মানে মূর্ধন্য ধ্বনির প্রভাবে দন্ত ধ্বনি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হবে, অর্থাৎ ট ঠ ড ঠ মূর্ধন্য, এগুলোর প্রভাবে ত থ দ ধ দন্তন্য এইগুলোর পরিবর্তন হবে। কেমন বিষয়টা? যেমন বৃদ্ধ, দেখো দয়ে ধয়ে, দয়ে ধয়ে আমরা কি বলছি? বুড়ো, অর্থাৎ বুড়ো, তাই না, ড ড শূন্যরা। আচ্ছা, বিকৃত বিকট, বিকৃত বিকট, তাহলে দেখো বিকৃত ত ছিল, আমরা এখানে বলছি বিকট হয়েছে।
তারপরে দেখো মৃত, মরা, ডয় শূন্য র বা ড ধরে নাও, এটা মূর্ধন্য ধ্বনি। দেখো উথ যোগ ডিন, উথ যোগ ডিন, উড্ডিন। দেখো খণ্ডেক্তটা তয়ে ডয়ে পরিণত হলো, ত ডয়ে পরিণত হলো। ত ছিল কি দন্তধ্বনি, আর ড মূর্ধন্য ধ্বনি, তাহলে তটা ডয়ে পরিণত হলো। দেখো এই যে মূর্ধন্য ধ্বনি প্রসঙ্গে না আরেকটু তথ্য তোমাদের জানতে হবে। কেমন বলো তো? এই দেখো, এই প্রসঙ্গে তোমরা মনে রাখবে শত মূর্ধন্য ভবন মানে একা একাই মূর্ধন্য ধ্বনিতে পরিণত হওয়া। কেমন? শব্দ মধ্যস্থ কোনো দন্তধ্বনির প্রভাব ছাড়াই নিজে নিজে মূর্ধন্য ধ্বনিতে পরিণত হলে তাকে শতমূর্ধন্য ভবন বলা হয়। যেমন বালতি, বালটি, স্থান, ঠাঁই, দংশক, ডাঁসা, পততি থেকে পড়ই থেকে পড়ে, এই ধরনের এগুলো সব কিন্তু শতমূর্ধন্য ভবন। তাহলে এই যে ক্লাসটিকে এতক্ষণ তোমরা দেখলে, তোমরা খাতাতে এটাকে নোট করে রাখবে। এরপরে যখন তোমরা পড়বে তখন তোমাদের অনেকটা হেল্প হবে। আর এই ক্লাসের প্রত্যেকটা তথ্য খুঁটিয়ে পড়তে হবে এমন নয়, বিষয়টাকে একটু বুঝে পড়বে। দেখো বুঝে পড়ার কোনো বিকল্প নেই, একবার বুঝতে পারলে বিষয়টা তোমাদের কিন্তু সহজ আর ভুল হবে না। যাই হোক, আজ আর আলোচনা দীর্ঘায়িত করলাম না, দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। আর হ্যাঁ, যে সকল নতুন বন্ধুরা আজকে প্রথমবারের জন্য এই ক্লাসটিকে দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত্রি 9টার সময়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থেকো।